আজ আমরা আলোচনা করছি কৃষি পুনর্বাসন কর্মসূচি নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর এস এম আফসারুজ্জামান এবং কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ রেজাউল ইসলাম। জনাব ইসলাম এবং জনাব আফসারুজ্জামান, আপনাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি আমরা এবার যে দক্ষিণাঞ্চলের যে 12টি জেলায় কৃষি প্রণোদনা কর্মসূচি হাতে নেওয়া হলো, কেন এই প্রণোদনাটা দরকার ছিল, কেন এই এলাকায়? দেখেন, এক জায়গাতে বলা হচ্ছে কৃষি পুনর্বাসন, একটা বলা হচ্ছে পুনর্বাসন। পুনর্বাসন যেখানে Right. হলো ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে, কৃষকদের মধ্যে যে সমস্ত ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি রাইট। তাদেরকে পুনর্বাসন করার জন্য সহায়তা এটা দেওয়া হচ্ছে। এটা হলো পুনর্বাসন করা। আর একটা বিষয় হলো যেটা প্রণোদনা, সেটা হলো উৎসাহিত করা। রাইট। এই উৎসাহিত করার জন্য, কারণ আপনি দেখবেন যে উত্তরাঞ্চল বা এই যে আমাদের ময়মনসিংহ এই অঞ্চল থেকে শুরু করে আমাদের উত্তরাঞ্চলে যেটা, সেটাকে শস্য ভাণ্ডার বলা হয়। হ্যাঁ, কিন্তু এখন আমাদের দক্ষিণ অঞ্চলের অনেক এলাকা আছে যে এলাকাটাকে যদি আমরা ওই ধরনের জাত দিয়ে বা আমরা যদি আমরা সহায়তা করতে পারি বা আমরা কিছু সহায়তা দিই, তাহলে কৃষকেরা ওটার জন্য উৎসাহিত হয়ে অন্তত আলটিমেটলি আমাদের দক্ষিণ অঞ্চলটাও কিন্তু আমাদের শস্য ভাণ্ডার আমাদের নিয়ে যেতে হবে। আর ওখানে অনেক অনেক ল্যান্ড আছে যেগুলো মানে অব্যবহৃত অবস্থায় আছে বা স্যালাইন লবণাক্ততার কারণে এখানে হয়তো ফসল হয় না। সব থেকে মানে আনন্দের বিষয়টা হলো যে আমাদের কৃষি মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এবং আমাদের মাননীয় কৃষিমন্ত্রীর অতি মানে বেশি আগ্রহের কারণে আমাদের যে গবেষণা প্রতিষ্ঠানগুলো তারা বিভিন্ন ঘাত সহিষ্ণু জাত তারা আবিষ্কার করছে। যেমন লবণাক্ত সহিষ্ণু জাত, রাইট। যেমন খরা সহিষ্ণু জাত, সেটা উত্তরাঞ্চলের জন্য প্রযোজ্য। যেমন যে সমস্তগুলো নিমজ্জিত হয়ে যায়, 10-15 দিন নিমজ্জিত অবস্থায় থেকে গেল, এগুলো সহিষ্ণু জাত, যেগুলো সিলেট অঞ্চলকে ওই অঞ্চলটা বলা যেতে পারে যে যেগুলো বিল টিলের নিচে এলাকার নিম্নাঞ্চল যেটা, সেখানে এই সমস্ত জাতগুলো অনেক অনেক জাত বের করা হয়েছে। আচ্ছা। তো এই সমস্ত কারণে এইভাবে করে আমরা কিন্তু আমরা জানি না, আমরা জানি যে ফেলন বা খেসারি, হ্যাঁ ভুট, এরা কিছুটা লবণাক্ততা সহ্য করতে পারে। রাইট। তা আমরা যদি ওই ধরনের আমরা ভালো জাত দিয়ে একদিকে জাতকে সম্প্রসারণ করা হচ্ছে ভালো জাতকে, আবার কৃষকদেরকে উৎসাহিত করা হচ্ছে তোমরা এটা করে ফেলে রেখো না, তোমরা এখান থেকে যেটা পাবা সেটাই তোমাদের একটা অর্থনৈতিক অবস্থা কাজে লাগবে। তো এই কারণেই আমার এই প্রণোদনা, প্রথম দিকে প্রণোদনা দেওয়ার দরকার আছে এবং এটা সরকার যথাসময়ে সঠিক পদক্ষেপটাই নিয়েছেন। আচ্ছা। যাতে আমাদের কৃষকেরা এই খেসারি, ফেলন, আবার এই যে ভুট্টা, গম, এগুলো আমরা সেটাই আশা করবো যে কৃষকরা সেখান থেকে কৃষি উৎসাহিত উৎপাদন হবে। উৎসাহিত হবে। উৎসাহিত হবে। জনাব আফসারুজ্জামান, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি সিলেট অঞ্চলে কাজ করছেন। সিলেট অঞ্চলে আপনারা কৃষি প্রণোদনার জন্য বা উৎসাহ দেওয়ার জন্য কি ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন? এখানে ধন্যবাদ আপনাকে। সিলেট অঞ্চলে আপনি জানেন যে এটা কিন্তু অনেক নিচু, হাওড় অঞ্চলটা বেশি, বিশেষ করে এবারে সুনামগঞ্জ, সিলেট অঞ্চলে 4টা জেলা, সুনামগঞ্জ এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সিলেট জেলা। এছাড়াও আরও 2টা জেলা, হবিগঞ্জ এবং মৌলভীবাজার, সেগুলো আংশিক ক্ষতি হয়েছে। তো এখানে আমরা পুনর্বাসনের আওতায় তাদেরকে নিয়ে আসি নাই, যেহেতু তাদের ক্ষতির পরিমাণ কম। তো এই যে ক্ষতিটাকে, তাদের ক্ষতি হলো এবং সবচেয়ে এবারে আমরা বেশি আশ্চর্যান্বিত হয়েছি এবং মানে গত কয়েক বছর কিন্তু এখানে কোনো বন্যা হয়নি এবং এই জন্য কৃষকেরা আরও কিন্তু বেশি বেশি করে এই রূপা আমনটা ওখানে লাগাইছিল। কিন্তু এবারে মানে নিয়তির এমন একটা পরিহাস যে পরপর 2বার কিন্তু বন্যা হলো। প্রথম বন্যায় হওয়ার পরে আমাদের সচিব মহোদয় নিজে গেলেন, যে ওখানে উনি চারা বিতরণ করে আসলেন কৃষকের মাধ্যমে, কৃষকের উৎসাহিত হলেন এবং উনি আসার পরপরই প্রায় জমি আবার লাগানো হয়ে গেছিল। কিন্তু উনি আসার আবার এই 15-20 দিনের মধ্যে আবার দ্বিতীয় বন্যা একদম এটাই আসলে আমাদের নিয়তি বোধ হয়, আমাদের কৃষকদেরকে এই বন্যা, খরা, বিশ্ব জলবায়ুর যে পরিবর্তন, এই জলবায়ুর পরিবর্তনের কারণে আমাদেরকে প্রতিনিয়তই এগুলো ফেস করতে হবে। আচ্ছা, প্রতিনিয়তই ফেস করতে হবে। ধন্যবাদ। জনাব ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা এই যে এই প্রকৃতির এই 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 কথা বলছিলাম যে প্রকৃতির খেয়ালে কখনো বন্যা হচ্ছে, কখনো খরা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। আমি যদি এই এই প্রবণতার কথাই বলি যে উত্তর অঞ্চলে এইসব জেলায় আমরা জানি যে এই সময় সাধারণত বন্যা হয় এই সময়টা, তাহলে কেন ওই এলাকার কৃষকরা আগে থেকেই বন্যা সহিষ্ণু শস্য ফলালেন না? সেই কর্মসূচি আসলে কোথায় আছে? না না, এই কর্মসূচি তো আছে, সরকারের এই কর্মসূচি আছে। কারণ আমাদের কৃষকেরা, আপনি দেখবেন যে তার প্রয়োজন হচ্ছে হয়তো যে পরিমাণ চারা, তারা কিন্তু বেশি পরিমাণ চারা উৎপাদন করে রাখে। কিন্তু যে কোনো কারণে যদি কোনো বন্যা বা কোনো এতে যদি নষ্ট হয়ে যায়,
যাতে আবার ওইখান থেকে নিয়ে যেত, ওখান থেকে চারা নিয়ে যেন তারা এটা করতে পারে। এটা হলো কৃষকের দিক থেকে একটা সাবধানতা অবলম্বন করা। আর সরকারের দিক থেকে যে যে সমস্তগুলো ব্যবস্থা নেওয়া হয়, আমরা যেখানে বলা হয় যে এই জাতগুলো ওখানে সম্প্রসারিত করতে হবে, এই খরা সহিষ্ণু জাত, আমি যেখানে যেখানে যেসব বন্যা অঞ্চল, যেসব এলাকায় বন্যা হয়েছিল এবার, আমি যদি উত্তরাঞ্চল 14 জেলার কথা বলা হচ্ছে, সেখানে কেন কৃষকরা বন্যা সহিষ্ণু না করছে, না না না, তারা করছে, কিন্তু বিষয়টা হলো যে এমন সময় যে বন্যার পরিমাণ তার লেভেল আছে, সেটা তো সেই লেভেলটা তো আর ওর উপর পরিমাপ করতে কৃষকরা পারে না। রাইট আপনি দেখেন একটা জিনিস মজার ব্যাপার, যে একটা সুষ্ঠু পরিকল্পনা যদি থাকে রাইট তাহলে অনেক কিছু করা সম্ভব। আপনি দেখেন প্রথম যখন 96 সালে প্রথম শুরু হলো কৃষিতে ভর্তুকির জন্য থোক বরাদ্দ রাখা হলো, আপনি জানেন যে 100 কোটি টাকা। আচ্ছা সেটা কিন্তু এই 2012-13 পর্যন্ত, 2009 থেকে 2013 পর্যন্ত প্রায় 32,150 কোটি টাকা বেড়েছে। এই এই কৃষি মানে কৃষিতে ভর্তুকি গেছে। আর আপনার আরেকটু মজার বিষয় হলো যে আমরা যে এই যে কৃষি প্রণোদনা বা কৃষি পুনর্বাসন, এতে কিন্তু আমাদের 13-14 এটা বাদ দিয়ে 13-14 পর্যন্ত আমাদের 314 কোটি 27 লক্ষ টাকা আমাদের এই পুনর্বাসন কর্মসূচিতে এই 2009 থেকে 13-14 পর্যন্ত আমাদের এই টাকাটা কিন্তু এই পুনর্বাসন কর্মসূচিতে গেছে। এবং এই টাকাটা এটা বাদ যে যোগ করলে এটা আরো যে পরিমাণটা আরো বেড়ে যাবে। আচ্ছা আমাদের কৃষিতে কৃষক সরকারের তরফ থেকে যেমন এই ধরনের প্রণোদনা, কৃষি পুনর্বাসন এগুলোরও প্রয়োজন আছে, আবার কৃষকদেরকেও সচেতন করতে হবে যাতে এই সমস্ত ঘাত সহিষ্ণু জাত গুলো তারা আবাদ করে। বেশি আবাদ এবং এই কারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গবেষণা প্রতিষ্ঠান এরা কিন্তু যৌথভাবেই কাজগুলো করে যাচ্ছে। ধন্যবাদ। আমি ফিরে আসবো আপনার কাছে। জনাব আফসারুজ্জামান, আপনি আপনার অঞ্চলে যেসব কি ধরনের জাতের ফসল কৃষকদের হাতে তুলে দিচ্ছেন যা তারা এই বন্যা থেকে আসলে উদ্ধার পেতে পারে? আমরা এলাকার জন্য যেগুলো প্রযোজ্য সেই জাতগুলোই আমরা ওখানে আনাইছি বিএডিসির মাধ্যমে। যেমন গমে আমরা এখানে শতাব্দী এবং প্রদীপ ওই এলাকার জন্য ভালো এবং ভালো জাত, এই দুটো জাতি আমরা ওখানে নিয়ে আসছি। এছাড়া সরিষার জন্য টরি 7 এবং সম্পদ, সেটা আমরাও এখানে যেটা গবেষণার মাধ্যমে আমরা অন ফার্ম রিসার্চ করে ওইটা দেখছি যে এই জাতগুলো ভালো, সেই জন্য আমরা টরি 7 এবং সম্পদকে ওখানে নিয়ে আসছি। এছাড়াও খই ভুট্টা এবং হাইব্রিড জাতগুলো এই ভুট্টার এখানে বেশ ভালো কাজ করতেছে, সেই জাতগুলো আমাদের এবারে পুনর্বাসনে আছে। আর এছাড়াও আমাদের ওইখানে যে জাতগুলো বোরোতে মানে আর্লি হয় এবং কিছুটা রিস্ক ফ্রি, যেমন বিআর 28 যেটা 28 আমরা বলি, রাইট, হ্যাঁ 28টা আমরা নিচে করতে পারি 45, হ্যাঁ এই জাতগুলোকে আমরা উৎসাহিত করতেছি। ধন্যবাদ। জনাব ইসলাম, আপনাকে জানতে চাচ্ছি, আপনার গবেষণার কথা বলছেন আপনি, আমরা কাজ করছি, আসলে এই গবেষণাটা কতটা ইফেক্টিভ হচ্ছে? আসলে আমরা কি যে হারে আমার যত তাড়াতাড়ি এই ফসলগুলো দরকার সেই গতিতে কি গবেষণাগুলো হচ্ছে আপনার মনে হয়? চলমান গবেষণা তো শোনেন, একটা জাত বের করতে গেলে হ্যাঁ অনেক বছর সময় লেগে যায় একটা জাত বের করতে। আমাদের চাহিদার সাথে গবেষণা প্রতিষ্ঠানকে তাল মিলিয়ে চলা অত্যন্ত কঠিন। তারপরেও আমরা গবেষণা প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ দেই যে তারা সঠিক নির্দেশনার প্রেক্ষিতে তারা যে ঘাত সহিষ্ণু জাতগুলো তারা বের করার জন্য আন্তরিক হয়েছে। কৃষি গবেষণা প্রতিষ্ঠান, ধান গবেষণা প্রতিষ্ঠান, বিনা, গম গবেষণা ইনস্টিটিউট, এরা এই সমস্ত প্রতিষ্ঠান, এবং অনেকগুলো জায়গায় দেখা যাচ্ছে যে অনেক ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। যেমন ধরেন বগুড়াতে একটা মশলা গবেষণা ইনস্টিটিউট আছে, তো এই যে এলাকা ভিত্তিক গম গবেষণা ইনস্টিটিউট আছে আপনার এতে দিনাজপুরে, সেখান থেকে তারা কাজ করছে। তো এই যে এই সমস্ত কাজগুলো করছে বলে সম্মিলিতভাবে এটা হচ্ছে বলে কিন্তু আজকে জিডিপি প্রবৃদ্ধির যেটা অংশ 5 ভাগের 1 ভাগ যে কৃষি থেকে আসছে, এটা কিন্তু এমনি আসছে না। এই জন্যই আমাদের কৃষিকে অগ্রাধিকার আমরা সেটাই আশা করব যে এই গবেষণা আসলে অব্যাহত থাকবে। জনাব ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব আফসারুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।